আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমার জ্বর সেরেছে? তখন এত ভয় পাচ্ছিলে কেন? আপনার বন্ধুকে দেখে। কাবার্ড থেকে ট্রাউজার আর সাদা টি শার্ট বের করে অর্ষার দিকে তাকায়, জিজ্ঞেস করে কেন? অর্ষ নতমুখে জানায়, সেই রাতের কথা মনে পড়ে গেছিল। ভুলে যাও অর্ষা, চেষ্টা করো সম্পূর্ণ ভুলে যেতে। স্বাভাবিক হও, দেখবে সব ঠিক হয়ে গেছে। অর্ষা মুখ তুলে তাকায় মানুষটাকে দেখে। কথা শেষ করে ততক্ষণে আহনাব ওয়াশরুমে ঢুকে গেছে। অর্ষা এই মানুষটিকে ঠিক বুঝতে পারে না। কখনো ভীষণ নরম তো কখনো ভীষণ কঠোর, কখনো ভীষণ কেয়ারিং তো কখনো ভীষণ রাগী। হতাশ দীর্ঘশ্বাস ত্যাগ করে সে। আহনাবের গোসল শেষ হলে দুজনে একসাথে খেতে বসে। স্মিথ আর লিলিয়া আগেই খেয়ে নিয়েছে। মূলত অর্ষাই লিলিয়াকে জোর করে বলেছিল, বাড়িতে এসে অনেক কাজ করেছেন, খেয়ে রেস্ট নিন এখন। খাওয়ার সময়ও অর্ষা খেয়াল করলো ক্যাথিয়ন ওর পায়ের কাছে বসে আছে। সে তখন আহনাবকে জিজ্ঞেস করে, ওর নাম ক্যাথিয়ন কেন? এমন প্রশ্নে আহনাব একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল, বলল, আমি রেখেছি তাই। আচ্ছা, ক্যাথিয়ন মানে কি? জানি না, শুধু জানি একটা নাম মাথায় এসেছে, রেখে দিয়েছি। ও ছেলে নাকি মেয়ে? আহনাব ফের এক পলক তাকিয়ে আবার খাওয়াই মনোযোগ দিয়ে বলল, চেক করে দেখো। অর্ষা কপাল কুঁচকে তাকিয়ে থাকে। ওর রিয়াকশন দেখে মনে মনে হাসি পায় আহনাবের। সে ভাবলেশীন ভাবে বলে, ছেলে। খাওয়া শেষ করে ঘুমানোর সময় মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে রইল অর্ষা। আহনাব আরাম করে বিছানায় একটু শুয়েছিল। অর্ষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মুখ অমন করে রেখেছো কেন? আমি ঘুমাবো কোথায়? ছাদে। কি? শোনোনি কি বললাম? কাঁথা বালিশ নিয়ে ছাদে চলে যাও। তুমি তো আবার কারোর সাথে ঘুমাতে পারো না। অর্ষা কি করবে বুঝতে পারছে না। আহনাব কি সত্যিই চাইছে অর্ষা ছাদে যাক, নাকি মজা করে বলল কথাটা? আহনাব বিছানা থেকে উঠে বলল, দেখো অর্ষা, পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে শেখো। লিলি আন্টি আর স্মিথ ওই রুমে, আর এখানে রুমই দুটো। আমাদের এক রুম শেয়ার করা ছাড়া উপায় নেই। অর্ষা মনে মনে ভাবল, নিজে যে কত পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছে তা তো আমি দেখছি। কিন্তু মুখে ছোট করে বলল, আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি ক্যাথিকে লিলিয়া আন্টির কাছে রেখে আসছি। থ্যাংক ইউ। কেন? অ্যাটলিস্ট ওকে অন্য রুমে রাখার জন্য। আহনাব কোনো রকম প্রত্যুত্তর করল না। ক্যাথিকে কোলে তুলে নিল। ক্যাথি যখন বুঝতে পারল তাকে এই রুমের বাইরে রাখা হবে, তখন আহনাবের কোল থেকে এক লাফ দিল। লাফ দেওয়ার সময় ওকে ধরতে গিয়ে পাশে দাঁড়ানো অর্ষাকে নিয়ে বিছানায় পড়ে যায় আহনাব। ঘটনার আকস্মিকতায় চমকে যায় দুজনেই। অর্ষা মুখটা কাদো কাদো করে বলল, মরার বিড়াল। আহনাব জ্ঞান শূন্য হয়ে তাকিয়ে রয়েছে। অর্ষা দুহাত দিয়ে আহনাবকে ঠেলে ঠোঁট উল্টিয়ে বলে, আপনার ওয়েট কত? অস্ফুট স্বরে আহনাবের মুখ থেকে বেরিয়ে আসে। হোয়াট? অপরদিকে তার মন তাকেই বলে ওঠে, কি আনরোম্যান্টিক মেয়ে রে বাবা। তুমি আমার ওয়েট জানতে চাচ্ছ কেন? আমায় অপমান করছো তুমি? তিরিক্ষি মেজাজে পাল্টা প্রশ্ন করলো আহনাব। এরপর সে উঠে দাঁড়ালো। অর্ষাও সোজা হয়ে বসে বলল, ওয়েট জানতে চাওয়া মানে কি অপমান করা? এই সিচুয়েশনে জানতে চাওয়া অবশ্যই অপমান করা। অ্যান্ড লিসেন, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, মোর ওভার নাথিং এলস। অর্ষা নাক মুখ কুঁচকে বলল, তো আমি কখন বললাম অন্য কিছু? একেই বলে চোরের মন পুলিশ পুলিশ। কি বললে তুমি? কিছু না। কিছু তো অবশ্যই। কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে বলো। ছোটবেলায় যখন ক্লাস 3-তে পড়তাম, তখন অঙ্ক ক্লাসে এক ছেলে বই দেখে অঙ্কের সমাধান করেছিল, যাকে বলে চুরি করা। স্যারকে খাতা দিয়ে বলেছিল, স্যার আমি কিন্তু দেখে লিখি নাই। তখন স্যার বলল, ঠাকুর ঘরে কে রে? ঠাকুর থেকে উত্তর এলো, কলা তো আমি খাইনি। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আমার কথার সারমর্ম বুঝতে পারবেন। এখন সরুন, ঘুমাবো। অর্ষা গিয়ে শুয়ে পড়ে। আহনাব রাগে গজরাতে গজরাতে বলে, তোমার ধারণা মোটেও ঠিক নয়। আচ্ছা। অর্ষা আর কথা বাড়ালো না। এদিকে রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না আহনাবের। অর্ষা কি ভাবল?
সে কি ইচ্ছে করে পড়েছে নাকি? ওর কি চোখ নেই? দেখেনি ক্যাথির জন্যেই তো। এবার আহনাপের ধ্যান ও রাগ সব গিয়ে পড়ল ক্যাথিয়নের উপর। সে দাঁত কিরমির করে ক্যাথির দিকে তাকিয়ে পড়ল। বেয়াদব, তোর জন্য এখন আমাকে উল্টাপাল্টা কথা শুনতে হচ্ছে। ক্যাথিয়ন অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। ওর এই দৃষ্টিকে তোয়াক্কা না করে শক্ত হাতে বগল দাবা করে লিলিয়ার রুমে দিয়ে এলো আহনাব। ঘরে ফিরে এসে শব্দ করে দরজা লাগিয়ে নিজের উপস্থিতি এবং রাগের কথা অর্ষাকে জানান দিল। অর্ষার অবশ্য এতে কোনো হেলদোল নেই, সে অলরেডি ঘুমিয়েও পড়েছে। লাইট নিভিয়ে আহনাবকে গিয়ে নিঃশব্দে পাশে শুয়ে পড়ল। মাঝখানে বর্ডার হিসেবে ব্যবহার করা হয়েছে আহনাবের আদরের কোলবালিশকে। কোলবালিশটি জড়িয়ে ধরবে তারও কোনো উপায় নেই। পরে যদি কোনোভাবে অর্ষার গায়ে স্পর্শ লাগে তাহলে নির্ঘাত মেয়েটা তাকে ক্যারেক্টারলেস ভেবে বসবে। সকালে অর্ষার আগে আহনাবের ঘুম ভাঙে। অ্যালার্ম বন্ধ করে ঘুমে ঠুলু হয়ে ওয়াশরুমে ঢুকে যায়। গোসল করে ফিরে এসে দেখে অর্ষা তখনও ঘুমোচ্ছে। হাত দিয়ে চুল ছাড়তে ছাড়তে আলমারির কাবার্ড থেকে জামাকাপড় বের করে তৈরি হয়ে নেয়। বডি স্প্রে করার সময় আয়নায় চোখ যায় অর্ষার দিকে। তখনই গতকাল অর্ষার বলা আপনার ওয়েট কত কথাটি মনে পড়ে যায়। তখন সে ঘুরে ফিরে নিজেকে দেখে স্বগোক্তি করে, আমি কি মোটা হয়ে গেছি এই কদিনে? কই না তো, ফিটই তো মনে হচ্ছে। নাকি একটু মোটা সত্যি হয়েছি? হলেও হতে পারি, অনেক দিন তো হলো শরীরের প্রতি যত্ন নেওয়া হয় না। সে দ্রুত মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলে, ধুর, কি যাতা ভাবছি, ধ্যাত। সে নাস্তা করতে চলে যায়। লিলিয়ার উদ্দেশ্যে প্রশ্ন করে, স্মিথ কোথায়? ও তো ঘরে। লিলিয়ার উত্তর, আসতে বলো, নাস্তা করে ওকে স্কুলে ড্রপ করে দেব। আচ্ছা। বলেই লিলিয়া স্মিথকে ডাকতে চলে যায়। স্মিথ যখন এলো তখন ওর সাথে সাথে নতুন বিড়ালটাও এসেছে। ক্যাথি অনুপস্থিত এখানে। আহনাব স্মিথকে চেয়ার দেখিয়ে বলল, বসো এখানে। স্মিথ বসার পর ওর পা ঘেঁষে বসেছে নতুন বিড়ালটি। আরে বাহ, এক রাতেই দেখি ও তোমার ভক্ত হয়ে গেছে। আহনাব হেসে পড়ল। উত্তরে স্মিথ শুধু হালকা হাসল। এই ছেলে চুপচাপ স্বভাবের, কথা কম বলে। রুটিতে কামড় বসিয়ে আহনাব বলল, ওর নাম রেখেছ? স্মিথকে এবার উৎসাহিত দেখালো। সে অতি উৎসাহে বলল, না ব্রো, তুমি রাখো। তখন চট করেই আহনাবের মাথায় এনিয়ন নামটা এলো। সে বলল, ওকে, ক্যাথিয়নের নামের সাথে মিলিয়ে অ্যানিয়ন রাখলে কেমন হয়? ভালো হয়। বেশ, তাহলে আজ থেকে ওর নাম অ্যানিয়ন। আচ্ছা। ক্যাথি কোথায়? তোমার রুমে। আহনাব বাম হাতে নিচের কপাল চাপড়ে বলল। হায় আল্লাহ, ও আবার অসার কাছে গেছে। স্মিথ মুচকি হেসে বলল, আমার মনে হয় ক্যাথিয়ন আপুকে অনেক পছন্দ করে। আহনাবও মুচকি হেসে বলল। হতে পারে। ওদের খাওয়া শেষ হওয়ার পূর্বেই অর্ষা বিরক্তি মুখে রুম থেকে বেরিয়ে এলো। এখনো যে ঘুম ছাড়েনি সেটা ওর দুচোখ দেখেই বোঝা যাচ্ছে। এগিয়ে এসে সে স্মিথের পাশের চেয়ারে বসলো। চোখে ঘুম থাকায় অ্যানিয়নকে খেয়াল করেনি, কিন্তু তৎক্ষণাৎ অর্ষা আসার পর অ্যানিয়ন দৌড়ে লিলিয়ার রুমে চলে গেল। যাওয়ার সময় অর্ষা ওকে দেখতে পায়। ঘুম ছুটে যায় তার। অবাক হয়ে জানতে চাইল, এটা কি হলো? আমি আসার পরই বিড়ালটা দৌড়ে চলে গেল কেন? আহনাব কাঁধ উঁচিয়ে পড়ল। কি জানি। অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলে, হায় রে কপাল, একজন পিছুই ছাড়ে না আর অন্যজন দেখলেই পালায়। তোমার তো ঘুম শেষ হয়নি মনে হচ্ছে, উঠলে কেন? আবার কেন? আপনার সাথে বিড়ালের জন্য। ক্যাথি কি করেছে আবার? কি আর করবে, ঘরে গিয়ে তার মেউ শুরু। চিৎকারের জন্য ঘুমানোর উপায় আছে নাকি? মাথায় হাত দিয়ে বসে কথা বলছিল অর্ষা। এবার সে সোজা হয়ে বসে আহনাবের উদ্দেশ্যে বলে, আচ্ছা, আপনার বিড়ালটা সবসময় আমার পিছু পিছু ঘোরে কেন? আহনাব বিরক্ত হয়ে বলে, তুমি আসার আগে থেকে ক্যাথিয়ন এই বাড়িতে থাকে। তোমার থেকে ওর অগ্রাধিকার অনেক বেশি। ও কোথায় যাবে, কোথায় ঘুমাবে, কার পিছে ঘুরবে, এটা একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার। আশ্চর্য, বিড়ালেরও আবার ব্যক্তিগত বিষয় হয়? হ্যাঁ হয়, আর খামোখা কখনো ওর ভয়ে চেঁচাবে না এভাবে। ক্যাথিয়ন বাঘ কিংবা ভাল্লুক নয় যে তোমাকে গিলে খাবে। বাঘ ভাল্লুকও যদি পালতেন এর চেয়ে ঢের ভালো ছিল। এক থাবাতেই পেটের ভেতর চলে যেতাম।
কষ্ট ভয় যা পাওয়ার একেবারেই পেতাম, কিন্তু আপনার ক্যাথিয়ন তো প্রতিটা ক্ষণে ক্ষণে আমায় ভয় দেখাচ্ছে। আহনাব বিড়বিড় করে বলে। ভিতর ডিম। এরপর সে স্মিথের উদ্দেশ্যে বলল। তোমার হয়েছে? স্মিথ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। যাও ব্যাগ নিয়ে আসো, আমি আসছি। স্মিথ চলে যাওয়ার পর আহনাব অর্ষাকে বলল। ঘরে আসো একটু। অর্ষা হেলতে দুলতে ঘরে যায়, জিজ্ঞেস করে, ঘরে ডাকলেন কেন? এই নাও কিছু সুইস ফ্র্যাঙ্ক রাখো, বাইরে গেলে কাজে লাগবে। বোকার মতো প্রশ্ন করে অর্ষা। সুইস ফ্র্যাঙ্ক কি? সুইজারল্যান্ডের মুদ্রাকে সুইস ফ্র্যাঙ্ক বলে, আমরা যেমন বাংলাদেশে টাকা বলি। ও, আমার লাগবে না। কেন? এমনি, তাছাড়া আমি তো বাইরে যাই না, এখানকার কিছু চিনিও না, কোথায় যাব একা? আহনাব একটুখানি সময় চুপ থেকে কি যেন ভাবল, তারপর বলল, আচ্ছা তাও রাখো, আমি সময় পেয়ে তোমায় ঘুরতে নিয়ে যাব। অর্ষা অবিশ্বাস্য কণ্ঠে বলল, আপনি? আর কেউ আছে তোমার? অর্ষা থতমত খেয়ে বলল, মানে? আসছি আমি। আহনাব চলে যাওয়ার পরও অর্ষা বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। ক্যাথিয়নকে আবারও সে নিচের রুমে আসতে দেখতে পায়। বিরক্ত হয়ে ঘর থেকে বের হয় সে। নিজের নাস্তাগুলো একটা প্লেটে নিতে নিতে লিলিয়াকে বলল, আন্টি, আমি খাবার নিয়ে ঘরে যাচ্ছি, আপনি ক্যাথিয়নকে বাইরে আনেন তো। অর্ষার যে বিড়াল ভীতি রয়েছে সেটা আহনাব তাকে জানিয়েছিল, তাই সে মুচকি হেসে বলল, আচ্ছা। খাবার নিয়ে রুমে যায় অর্ষা। গেট লক করে লম্বা শ্বাস নেয়। ভেঙে যাওয়া ঘুমটা আর আসবে না, তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। খেতে খেতে কি করবে ভেবে না পেয়ে বন্ধুদের গ্রুপে কল করে। সবার আগে কলে জয়েন হয় আহিল। আহিলই প্রথম কথা বলে। কি অবস্থা, কেমন আছিস? অর্ষা ক্ষীণস্বরে বলে, ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। কি করছিস? নাস্তা করি, তুই? আমিও। আঙ্কেল আন্টি রেনু আপা কেমন আছে? সবাই ভালো আছে। ওই ওই, আমারও একটু সাইড দে। কলে জয়েন হয়ে বলল লামিয়া। ততক্ষণে আশিক, দিদার আর রেশমিও জয়েন হয়েছে, শুধু জুই নেই। আশিক তখন বলল, লামিয়া আর আশিক, তোরা কালকে অফলাইনে ছিলি কেন? কাহিনী কি মামা? আহিল হেসে বলল, কাহিনী কিছুই না মামা, লামিয়া বিয়াইত্তা মহিলা, ওর সাথে কি আমার কাহিনী হবে? লামিয়াও দাঁত কিরমির করে বলল, এই আশিক বান্দরডারে কেউ থামা, হুদাই খালি ফাও কথা কইব। ওর কামই তো এরা। বলল রেশমি। অর্ষা বলল, দিদার চুপ করে আছিস কেন? আমি ভাই সকাল সকাল এনার্জি নষ্ট করতে চাই না, তোরা ঝগড়া কর, আমি একটু শান্তিতে খাই। খেতে খেতেই বলল দিদার, ভাইরে, তুই খাওয়া ছাড়া আর কিছু বুঝিস না? না আপা, দুনিয়াতে খাওয়ানের আর হাগনের মতো শান্তি আর কিছুতে নাই, বুঝছিস বনু? সকলে দাঁত মুখ খিচে বলল, খচ্চর, খাওয়ার সময়ও কি সব বলে? মামা, হাসা কথা কইতে আবার সময় অসময় কি? আহিল বলল, না ভাই, কোনো সময় অসময় লাগবে না, তুই মুখ অফ রেখা চুপচাপ খা আর আমাদের শান্তি মতো খাইতা দে। ও, তোরাও খাইতেছিস? আহিল বলল, অনেকেই নাস্তা করতেছি। আচ্ছা খা, আমিও গিরি। আশিক আড়ামোড়া ভেঙে বলল, কিরে আজকে কুই কুই নাই? কার কথা বলিস? জুই? প্রশ্ন করল রেশমি। আর কে তাহলে? ওই একখানি তো কুই কুই আছে আমাদের। ঘুমাই মনে হয়, নয়তো রামতাসে দেখা। লামিয়া বলল, ওই অর্ষা, ভার্সিটিতে কোথায় পড়বি? বিড়িতে আসবি না? আশিক বলল, ঠিক কথা, ভালো প্রশ্ন করছিস। আমরা কিন্তু সবাই এক ভার্সিটিতে ভর্তি হব। অর্ষা বলল, আগে তো রেজাল্ট দেখ। রেজাল্ট তো দেবেই, কিন্তু তোর কি ইচ্ছা শুনি? আমার আবার কি ইচ্ছা হবে জানি না এখনো কিছু। রেশমি মন মরা হয়ে বলল, আমাদের মনে হয় ভার্সিটিতে একসাথে পড়া হবে না রে। দিদারের খাওয়া শেষ, সে কলে ফিরে আসে আবার। বন্ধুদের জানায়, রেজাল্টের পর রাজশাহীতে চলে যাব রে। ওখানে কেন? জানতে চাই আহিল। ফুল ফ্যামিলি সহ যাব, বাকি পড়াশোনা ওখানেই। পড়াশোনা না ছাই, তুই তো যাবি রাজশাহীর আমার লিচু খাওয়ার লোভে। বলল লামিয়া। সবাই হেসে ফেলে। দিদারও হেসে বলে, আমি তো খাবই, তোদের জন্য পাঠাবো, কিন্তু একটা সত্যি কথা কি জানিস, তোদের মতো বন্ধু আমি আর কখনোই পাবো না। তোদের ছাড়া যে কি করে থাকবো কে জানে।
সবারই মনটা খারাপ হয়ে যায় এবার। আসলে বন্ধুত্বের সম্পর্কগুলো এমনই, একটা সময় প্রত্যেককে নিজের কেরিয়ার কিংবা ব্যস্ততার কাছে হার মানতে হয়। চাইলেই যখন তখন দেখা করা যায় না, রাস্তার মোড়ে টং দোকানে চায়ের আড্ডা দেওয়া যায় না, চাইলেই একসাথে ভেজা যায় না ঝুম বৃষ্টিতে। জীবনের এই গতিধারাকে মানতে কষ্ট হয়, তবুও আমাদের মনে নিতে হয়। সকলের বুক ভারী হয়ে আসে, বুক চিরে বেরিয়ে আসে প্রলম্বিত শ্বাস। মনের ভিতর চলছে কাল বৈশাখী ঝড়। এমন বিচ্ছেদ মেনে নেওয়া দুষ্কর, কষ্টদায়ক। আহিল সকলের উদ্দেশ্যে বলে, সবাই এমন মনমরা হয়েছিস কেন? এক ভার্সিটিতে না পড়লে কি আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে? শুরুতে আমাদের বন্ধুত্ব যেমন ছিল জীবনের শেষ পর্যন্ত তেমনই থাকবে ইনশাল্লাহ। উদাহরণ হিসেবে অর্ষাকে দেখ। অর্ষা আমাদের থেকে কত দূরে, সম্পূর্ণ ভিন্ন একটা দেশে। চাইলেও আমাদের কাছে আসতে পারবে না যখন তখন, আমরাও ইচ্ছা হলে যখন তখন যেতে পারবো না। বন্ধুত্বের টান কমে গেছে নাকি অর্ষার আমাদের প্রতি থেকে টান কমে গেছে? আমাদের কিন্তু নিয়ম করে একবার হলো প্রতিদিন ফোনে কথা হচ্ছে, ভিডিও কলে একে অপরকে দেখতে পাচ্ছি। এটাই বা কম কি বল? এই প্রাপ্তিটুকুও তো অনেক। বাস্তবতা তো উপেক্ষা আমরা করতে পারবো না। অ্যাটলিস্ট বছরে একবার হলেও তো আমাদের দেখা হবে। সে দিনটাকে আমরা স্মৃতিমধুর করে রাখবো। সে একটা দিনকে আমরা এমনভাবে উপভোগ করব যাতে বাকি 364 দিন একটা দিনের স্মৃতিকে মনে পুঁজি করে কাটাতে পারি সবাই। জয় কলেজ জয়েন হয়ে আহিলের কথা শুনে চুপ করেছিল। সকলে ইমোশনাল হয়ে পড়ে। জয় তো ফুপিয়ে ফুপিয়ে বলতে শুরু করে, আমাদের গ্যাঞ্জাম পার্টি যেন সবসময় এমনই থাকে দোস্ত। গ্যাঞ্জাম পার্টি শুধু একটা দলই নয়, নিঃশ্বাস প্রশ্বাসের মতো। আমরা একসাথে ছিলাম, আছি আর থাকবো, বলল অর্ষা। লামিয়া তখন আবদার করে বলল, মনটা ভীষণ খারাপ রে বোকারানি, বন্ধু নিয়ে গানটা শুনিয়ে দে তো। সকলে লামিয়ার সাথে সহমত পোষণ করে। অর্ষা বলে, গাইতে পারি, যদিও তোরা আমার সাথে তাল মেলাস। আশিক বলে, অবশ্যই, তাল মেলাতে মেলাতে মাতাল হয়ে যাব। তুই শুরু কর। অর্ষা গান শুরু করে, বাকিরাও সাথে তাল মেলায়। মুহূর্তেই মন খারাপ উড়ে গিয়ে ঝলমলে রোদের মতো আনন্দেও মনটা ঝলমল করে ওঠে সকলের। কিছু বন্ধুত্ব এমনই থাকুক। আজীবন দুপুরের দিকে লিলিয়ার ফোনে কল আসে। তারপর থেকেই তাকে ভীষণ অস্থির দেখাচ্ছিল। ফোনে কথা বলা শেষ হলে অর্ষা জিজ্ঞেস করে, কি হয়েছে? লিলিয়া অস্থির চিত্তে বলে, আমার ছোট বোন প্রেগনেন্ট, খুব অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, হসপিটালে ভর্তি এখন। আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ তার কিছু হবে না। আর সময় থাকতে আপনিও বেরিয়ে পড়ুন। তিনি ইতস্তত করে বললেন, আমি চলে গেলে তুমি থাকবে কি করে? আমার কথা ভাবতে হবে না, আমি থাকতে পারবো। আর সে তো রাতেই চলে আসবে। আপনার বোন কোথায় থাকে? বান সিটিতে। ও, তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ুন। যাওয়ার পথে না হয় স্মিথকে সাথে করে নিয়ে যাবেন। তুমি শিওর থাকতে পারবে? হ্যাঁ পারবো। লিলিয়া তৈরি হতে চলে যায়। এই সময় ছোট বোনের পাশে না থাকতে পারলে সেও স্বস্তি পেত না। ঘরে গিয়ে আহনাবকেও সে যাওয়ার কথা জানিয়েছে। আহনাবও বারণ করেছে। যাওয়ার পূর্বে তিনি অর্ষার মাথায় হাত বুলিয়ে বললেন, সাবধানে থাকবে তুমি। আর বিড়াল দুটোকে আমার ঘরে রেখেছি, ভয় পেও না। অর্ষায় স্মিত হেসে বলল, সাবধানে যাবেন। লিলিয়া চলে যাওয়ার পর অর্ষা গেট লাগিয়ে রুমে ফিরে এলো। কি করবে ভেবে না পেয়ে কিছুক্ষণ টিভি দেখলো। টিভি দেখতেও তার ভালো লাগছিল না, তাই বুকশেলফ থেকে একটা বই নিয়ে পড়তে শুরু করে। বই পড়তে পড়তে কখন সে ঘুম চলে এসেছে আর সে ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। আকাশের অবস্থা ভালো নয়, চারিদিকে ঘুটঘুটে কালো মেঘের প্রভাব। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। অর্ষা বাড়িতে একা, সুতরাং তাকে আহনাবকে আগেই বাসায় ফিরতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব হাতের কাজগুলো শেষ করে নিল। অফিস থেকে বের হওয়ার আগে হেলেন কল করেছিল বারে যাওয়ার জন্য। আহনাব নাকচ করে দিয়েছে। এজন্য অবশ্য হেলেন অর্ষাকে জড়িয়ে মজা নিতেও সময় বিলম্ব করেনি। আহনাব যখন অফিস থেকে বের হয় তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এরপর বৃষ্টি জোরে পড়তে শুরু করে।
যেখানে সে তাড়াতাড়ি আসার জন্য চেষ্টা করছিল সেখানেই তাকে সমস্যায় পড়তে হয়। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়, গাড়ির সারতে হয় তাকে বৃষ্টিতে ভিজে পড়ে। বাড়ি ফিরতে আধা ঘন্টা লেট হয়ে যায়। বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে বাড়িতে পৌঁছয় সে। কলিং বেল চাপতেই দরজা খুলে দেয় অর্ষা। আহনাবকে দেখে রীতিমতো চমকে ওঠে, দরজা থেকে সরে দাঁড়িয়ে বলে, এ কি, ভিজে এসছেন কেন? আহনাব ভেতরে ঢুকে বলল। শখে। অর্ষা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আহনাব সত্যিই শখ করে ভিজেছে নাকি বুঝতে পারছে না। সে আহনাবের পিছু পিছু রুমে ঢোকে। আহনাব সোজা ওয়াশরুমে চলে গিয়েছিল। দরজায় দাঁড়িয়ে অর্ষাকে বলল, আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার দিয়ে যাও। মেরুন রঙের হাফ স্লিভের একটা টি শার্ট আর অ্যাশ কালারের ট্রাউজার নিয়ে অর্ষা ওয়াশরুমের কাছে গেল। আহনাব জামা কাপড় নিয়ে ফোন আর ওয়ালেট অর্ষার হাতে দিল। অর্ষা সেগুলো বেডসাইড টেবিলের ওপর রেখে চা বানাতে যায়। আহনাবের গোসল শেষ হতে হতে চা বানানোও হয়ে যায়। অর্ষা চা নিয়ে আসায় আহনাব মৃদু হেসে বলে,